হ্যালো বন্ধুরা, আবার তোমাদের জন্য বাসুদেবস কেমিস্ট্রি টিউটোরিয়ালের নতুন ভিডিও চলে এসেছে। যাও দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। জাস্ট গো অ্যান্ড ওয়াচ। তো আজকে আমরা পড়ব রাসায়নিক সাম্যাবস্থা বা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। রাসায়নিক সাম্যাবস্থা পড়তে গেলে আমাকে ফার্স্ট অফ অল জানতে হবে যে সাম্যাবস্থাটা আসে কিভাবে। সাম্যাবস্থা আসবে তখনই যদি কোনো বিক্রিয়া উভমুখী হয়। উভমুখী বিক্রিয়া কি? উভমুখী বিক্রিয়া বলতে গেলে একটা খুব সিম্পল এক্সাম্পল দেওয়া যাক। আমরা ক্যালসিয়াম কার্বনেট সবাই চিনি, মার্বেল পাথর। তাকে যদি হিট দেওয়া হয় তাহলে সেটা ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়। এবার আমি যদি সমপরিমাণ মার্বেল পাথর নিলাম, এবার দুটো কাঁচের জারে রাখলাম, সমপরিমাণ ক্যালসিয়াম কার্বনেট দুটো কাঁচের জারে রেখে দুটোকে সমানভাবে হিট দিলাম। এবার একটা ঢাকনা বন্ধ আর একটা ঢাকনা খোলা। যেটা বন্ধ সেটা দেখবো কিছুক্ষণ পর রিয়াকশন স্টপ হয়ে গেছে, আর যেটা খোলা সেটা কিন্তু রিয়াকশন হয়ে থাকছে। কোয়েশ্চেন হচ্ছে কেন এরকম কেন হচ্ছে? কারণ কিছুক্ষণ পর যদি ঢাকনাটা যদি খুলে দিই, যেটা ঢাকনা বন্ধ হচ্ছে সেটা যদি খুলে দিই আমি, তাহলে দেখবো কিছুক্ষণ পর আবার রিয়াকশন স্টার্ট হয়ে গেছে। আবার ঢাকনা বন্ধ করে দাও, আবার কিছুক্ষণ পর রিয়াকশন স্টপ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ওই জলের বোতলে যদি বোতলটা বন্ধ করে আধ বোতল জল রেখে দেওয়া হয়, তাহলে কি দেখা যায়? পরের দিন ওই জলের বোতলের গায়ে, ভিতরের গায়ে বিন্দু বিন্দু জল জমেছে। কেন জমে? কারণ ওখানে বাষ্প চাপটা সম্পৃক্ত হয়ে গেছে। বাষ্প যদি সম্পৃক্ত হয়ে যায় আর তো সে জলের বাষ্প নিতে পারছে না। তখন কি হয়? যে হারে জলটা বাষ্প হচ্ছে, যেহেতু জায়গা নেই, বাষ্পটা আবার সেই হারে ঠিক জলে পরিণত হচ্ছে। তার মানে এই যে হারে জল বাষ্পে পরিণত হচ্ছে, জলের বাষ্পায়ন একটা স্বতঃস্ফূর্ত ধর্ম, তো জল যে হারে বাষ্পে পরিণত হচ্ছে সেই হারে আবার বাষ্প যেহেতু রাখার জায়গা নেই, আবার সঙ্গে সঙ্গে জলে পরিণত হচ্ছে, যার জন্য বিন্দু বিন্দু জলকণা বোতলের গায়ে জমছে। এই ধরনের বিক্রিয়াকে উভমুখী বিক্রিয়া বলে, যেটা এখানে হচ্ছে। কার্বন ডাইঅক্সাইড ঢাকনা দেওয়ার জন্য বেরোতে পারছে না, না বেরোতে পারলে কি হবে? সে তখন আবার ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে ঠিক আগের অবস্থায় পৌঁছে যাচ্ছে। ঠিক আছে, এই ধরনের বিক্রিয়াকে বলবো উভমুখী বিক্রিয়া। এবার এই যে বিক্রিয়া, ধর A প্লাস B থেকে C প্লাস D হচ্ছে, এই জাতীয় এটাকে বলে সম্মুখ বিক্রিয়া, আর এটাকে বলে বিপরীত বিক্রিয়া। সম্মুখ বিক্রিয়ায় এই বিক্রিয়া যদি ধরি, সম্মুখ বিক্রিয়ায় ক্যালসিয়াম কার্বনেট সাবস্ট্রেট বিক্রিয়ক, এরা বিক্রিয়াজাত পদার্থ। বিপরীত বিক্রিয়ায় ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইডটা বিক্রিয়ক, আর ক্যালসিয়াম কার্বনেটটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। ওকে, তো এবার দেখ, কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যখন হয় তখন সময়ের সঙ্গে সঙ্গে বিক্রিয়কের গাঢ়ত্ব তো কমতে থাকে। তারপরে গাঢ়ত্ব কমলে বিক্রিয়ার হারও আস্তে আস্তে কমে। তার কারণ কি? তার কারণ হচ্ছে ভরক্রিয়া সূত্র। অ্যাকর্ডিং টু ভরক্রিয়া সূত্র, ল অফ মাস অ্যাকশন, যে কোনো বিক্রিয়া হার তার বিক্রিয়কের গাঢ়ত্বের সমানুপাতি। তার মানে বিক্রিয়কের গাঢ়ত্ব যত কমবে তত বিক্রিয়ার হারটাও কমবে। সেই অনুযায়ী A প্লাস B থেকে C প্লাস D সম্মুখ বিক্রিয়ার হার দেখ ধীরে ধীরে কমতে থাকবে, কারণ বিক্রিয়কের গাঢ়ত্ব আস্তে আস্তে কমছে তো বিক্রিয়া হতে হতে। আর বিপরীত বিক্রিয়ার হারটি কিন্তু বাড়বে, কারণ এদের পরিমাণটা ধীরে ধীরে বাড়ছে। এদের দেখ প্রথম দিকে কোনো পরিমাণ ছিলই না, ঠিক আছে? যত বিক্রিয়া শুরু হয়েছে তত C প্লাস D এর পরিমাণটা কিন্তু বাড়ছে, ফলে আস্তে আস্তে এদের ক্ষেত্রে বিক্রিয়া হারটা বাড়বে আর এদের ক্ষেত্রে বিক্রিয়াটা কমবে। একটা সময় এমন আসবে যখন দুটোর বিক্রিয়া হার, যেহেতু দুটোর গাঢ়ত্ব প্রায় সমান সমান হয়ে গেছে, ফলে যে হারে বিক্রিয়াজাতে পরিণত হবে, বিক্রিয়াজাত ঠিক সেই হারে বিক্রিয়াকে পরিণত হবে। অর্থাৎ দুটো বিক্রিয়ার, সম্মুখ বিক্রিয়া বিপরীত বিক্রিয়া, দুটো বিক্রিয়ার হার সমান হয়ে যাবে। এই যে অবস্থাটা, এটাই সাম্যাবস্থা। বুঝতে পারলাম? এই অবস্থাটাই হচ্ছে সাম্যাবস্থা। তার মানে ওই যে বলছি বাইরের থেকে দেখে যে মার্বেল পাথরের বিক্রিয়াটা বন্ধ হয়ে গেছে, না, বন্ধ হয়নি কিন্তু। কারণ বন্ধ ঢাকনা হওয়ার জন্য কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বাড়ছে, ফলে কার্বন ডাইঅক্সাইড ক্যালসিয়াম অক্সাইড মিলে সেই হারে, যে হারে ওরা তৈরি হচ্ছে ঠিক সেই হারেই আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে। ফলে বাইরের থেকে দেখে মনে হচ্ছে বিক্রিয়াটা বন্ধ হয়ে গেছে। ঢাকনাটা খুলে দিলে কি হবে? কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে, ফলে বিপরীত বিক্রিয়া হতে পারছে না, আর তার জন্যই টোটাল বিক্রিয়াটা আবার সম্মুখ দিকে এগোবে, মানে বিক্রিয়াটা চলবে আর কি। আমরা দেখতে পাবো যে বিক্রিয়াটা হচ্ছে। তো এই হলো উভমুখী বিক্রিয়া কনসেপ্ট, আর এই হলো সাম্যাবস্থার কনসেপ্ট। এরপর এই যে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে বিক্রিয়ার উদাহরণটা দেখিয়েছি,
এরপরে সাম্যাবস্থা সম্পর্কিত কয়েকটা সূত্র পড়বো। যেমন প্রথমেই আসে ল অফ মাস অ্যাকশন, ভরক্রিয়া সূত্র। ভরক্রিয়া সূত্র অনুযায়ী বলেও দিলাম যে কোনো বিক্রিয়ার বিক্রিয়া হার তার বিক্রিয়কের গাঢ়ত্বের সমানুপাতি হয়। অ্যাকচুয়ালি কোনো একটা বিক্রিয়ক বা বিক্রিয়ত পদার্থ তাদের এই থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা, এটাকে বলা হয় তার গাঢ়ত্ব। এটা হচ্ছে ধর এ, মানে এ প্লাস বি থেকে সি প্লাস ডি, তো এটা বলবো এ কনসেন্ট্রেশন মানে এ এর গাঢ়ত্ব। যদি বি থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখি তাহলে সেটাকে বলবো বি এর গাঢ়ত্ব, কনসেন্ট্রেশন অফ বি। যদি সিটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখি তাহলে বলবো সি এর গাঢ়ত্ব, কনসেন্ট্রেশন অফ সি। যদি ডিটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখি তাহলে বলবো সি এর গাঢ়ত্ব, কনসেন্ট্রেশন অফ ডি। ওকে, তো বিক্রিয়কের গাঢ়ত্বের এবার যেগুলো সহগ থাকে, কত মোল বিক্রিয়া হচ্ছে, এ মোল বি মোল, সেগুলো সূচকে থাকে, ঘাতে থাকে। তো যে কোনো বিক্রিয়ার বিক্রিয়া হার বিক্রিয়কের মোলার গাঢ়ত্বের সমানুপাতি, অর্থাৎ আর প্রপোর্শনাল টু A concentration to the power A into B concentration to the power B, or R equal to K into A concentration to the power A into B concentration to the power B. এবার দেখা যাক এখান থেকে আমরা এক্সট্রা কিছু করতে পারি কি না। ধরা যাক এই বিক্রিয়াটা এ এ প্লাস বিবি থেকে সিসি প্লাস ডিডি তৈরি হচ্ছে এবং এটা একটা উভমুখী বিক্রিয়ায় কনভার্ট হয়ে গেছে। অর্থাৎ নির্দিষ্ট বিক্রিয়াকালীন শর্তে বিক্রিয়ক যদি বিক্রিয়ত পদার্থে রূপান্তরিত হতে পারে এবং ওই শর্তে যদি বিক্রিয়ত পদার্থ নিজেদের মধ্যে বিক্রিয়া করে বিক্রিয়ক পদার্থতে পুনরায় পরিণত হতে পারে, তাহলে বলবো সেটা একটা উভমুখী বিক্রিয়া। ঠিক আছে, তাহলে এটা একটা উভমুখী বিক্রিয়া। এবারে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে ফরওয়ার্ড রিয়াকশনের রেট মানে আর এফ কী হবে, কে অ্যাকচুয়ালি বিক্রিয়া হার বা আর সমান কি কে ইন্টু এ কনসেন্ট্রেশন টু দি পাওয়ার এ বি কনসেন্ট্রেশন টু দি পাওয়ার বি, বিক্রিয়কের গাঢ়ত্বের সমানুপাতি। তাহলে ফরওয়ার্ড বিক্রিয়ার ক্ষেত্রে এরা বিক্রিয়ক, তো সেখানে আর সমান কি হবে কে ইন্টু এ কনসেন্ট্রেশন টু দি পাওয়ার এ বি কনসেন্ট্রেশন ইন্টু বি কনসেন্ট্রেশন টু দি পাওয়ার বি। আর যদি ব্যাকওয়ার্ড রিয়াকশন ধরি সেক্ষেত্রে বিক্রিয়ক কারা সি আর ডি, তাহলে সেক্ষেত্রে আর সমান কে ইন্টু সি কনসেন্ট্রেশন টু দি পাওয়ার সি ইন্টু ডি কনসেন্ট্রেশন টু দি পাওয়ার ডি। এবার ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড বোঝাবো কী করে, এই এফ সাবস্ক্রিপ্টে করে দাও, তাহলে ফরওয়ার্ড হয়ে গেল, সাবস্ক্রিপ্টে বি করে দাও, তাহলে ব্যাকওয়ার্ড হয়ে গেল। বোঝা গেছে। সাম্যাবস্থায় কী হয়, সাম্যাবস্থায় আমরা কি দেখলাম যে ফরওয়ার্ড রিয়াকশন ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট দুটো পরস্পর সমান হয়ে যাচ্ছে, তার মানে আর এফ ইকুয়াল টু আর বি। তাহলে এই দুটো সমান যদি হয় কে এফ ইন্টু এ কনসেন্ট্রেশন টু দি পাওয়ার এ ইন্টু বি কনসেন্ট্রেশন টু দি পাওয়ার বি ইকুয়াল টু কে বি ইন্টু সি কনসেন্ট্রেশন টু দি পাওয়ার সি ইন্টু ডি কনসেন্ট্রেশন টু দি পাওয়ার ডি। কে এফ বাই কে বি কী হবে, সি কনসেন্ট্রেশন টু দি পাওয়ার সি ইন্টু ডি কনসেন্ট্রেশন টু দি পাওয়ার ডি বাই এ কনসেন্ট্রেশন টু দি পাওয়ার এ ইন্টু বি কনসেন্ট্রেশন টু দি পাওয়ার বি। এইটা একটা নতুন ধ্রুবক, দুটো ধ্রুবকের অনুপাত সবসময় একটা ধ্রুবকই হয়, ওটাকে বলা হয় সাম্য ধ্রুবক, কে অফ ইকুইলিব্রিয়াম। সাম্যাবস্থার ইংরাজি হচ্ছে ইকুইলিব্রিয়াম। তাহলে ইকুইলিব্রিয়াম স্টেট, তো কে অফ ইকুইলিব্রিয়াম ইকুয়াল টু সি কনসেন্ট্রেশন টু দি পাওয়ার সি ইন্টু ডি কনসেন্ট্রেশন টু দি পাওয়ার ডি বাই এ কনসেন্ট্রেশন টু দি পাওয়ার এ ইন্টু বি কনসেন্ট্রেশন টু দি পাওয়ার বি হয়েছে। তাহলে সাম্যাবস্থার সমীকরণ বোঝা গেল। সাম্যাবস্থার সমীকরণ মানে সাম্য ধ্রুবক বলে এটাকে, সাম্যাবস্থার ধ্রুবক কে, এটা তো ধ্রুবক রাশি, তাহলে কে অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা সাম্য ধ্রুবক। সাম্য ধ্রুবকের সমীকরণ কি, কে সমান বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বাই বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব, বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের গুণফল বাই বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের গুণফল। বিক্রিয়াজাত পদার্থ ও বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের অনুপাতটাই হলো সাম্যাবস্থায় সাম্য ধ্রুবক। অর্থাৎ সাম্যাবস্থায় যে কোনো একটা বিক্রিয়ার বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব ও বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের অনুপাত কি বলবো, ওই বিক্রিয়ার সাম্য ধ্রুবক। ঠিক আছে, এবার এই সাম্য ধ্রুবককেও দেখা যাচ্ছে এরা আবার তিন রকমের হয়। কারণ কিছু কিছু বিক্রিয়া যারা জলীয় দ্রবণে হয় বা গলিত অবস্থায় হয়, সেক্ষেত্রে আমরা এই বিক্রিয়কের যে গাঢ়ত্ব এটাকে মোলার গাঢ়ত্ব বলে ধরবো। মোলার গাঢ়ত্বকেও থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়। ওই জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তিন রকমের। এক হচ্ছে যদি বিক্রিয়া আয়নীয়ভাবে ঘটে, আয়নীয়ভাবে কখন হয়, জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় ঘটে, তখন সেক্ষেত্রে বিক্রিয়কের গাঢ়ত্বকে আমরা মোলার গাঢ়ত্ব দিয়ে প্রকাশ করব, বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থ। যদি বিক্রিয়াটা গ্যাসীয় অবস্থায় ঘটে, হতেই পারে গ্যাসীয় বিক্রিয়া, সেক্ষেত্রে তো আর গাঢ়ত্বকে আমরা মোলার গাঢ়ত্ব দিয়ে প্রকাশ করতে পারবো না, কারণ গ্যাসের ক্ষেত্রে মোলার গাঢ়ত্ব অতটা ইম্পর্টেন্ট নয়। গ্যাসের ক্ষেত্রে কি ইম্পর্টেন্ট, গ্যাসের ক্ষেত্রে আংশিক চাপ ইম্পর্টেন্ট।
ঠিক আছে, পার্সিয়াল প্রেশার। তা সেক্ষেত্রে আমাকে বিক্রিয়াজাত পদার্থ বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বকে তাদের আংশিক চাপ দিয়ে প্রকাশ করতে হবে। আর একটা হচ্ছে যে কোনো ধরনের বিক্রিয়া হোক না কেন তাদের গাঢ়ত্বকে যদি আমরা মোল ভগ্নাংশ দিয়ে প্রকাশ করি সেক্ষেত্রে এক ধরনের আমরা সাম্যধ্রুবক পাবো। তো সাম্যধ্রুবক 3 রকমের, কেসি, কেপি আর কে এক্স। কেসি মানে কনসেন্ট্রেশন দিয়ে প্রকাশ হবে, মোলার গাঢ়ত্ব দিয়ে, অর্থাৎ জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় যদি বিক্রিয়া হয় তাহলে সেক্ষেত্রে এই বিক্রিয়াটার ক্ষেত্রে যদি এটা জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় বিক্রিয়া হয় তাহলে কেসি সমান কী হবে, সি কনসেন্ট্রেশন টু দি পাওয়ার সি ইন্টু ডি কনসেন্ট্রেশন টু দি পাওয়ার ডি বাই কনসেন্ট্রেশন টু দি পাওয়ার এ ইন্টু বি কনসেন্ট্রেশন টু দি পাওয়ার বি, সবটাতে মোলার গাঢ়ত্ব দিয়ে। সমীকরণটা একই কিন্তু বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বাই বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব। এবার কি দিয়ে প্রকাশ করছি, আইদার মোলার গাঢ়ত্ব দিয়ে অথবা যদি কেপি করি একই বিক্রিয়া তখন দেখ উপরে সি ডি আছে নিচে এ বি আছে, যেহেতু কেপি তার মানে গ্যাসীয় অবস্থায় বিক্রিয়া হচ্ছে অর্থাৎ পার্সিয়াল প্রেশার দিয়ে প্রকাশ করব। তাহলে পি অফ সি মানে সি এর আংশিক চাপ পি সি টু দি পাওয়ার সি ইন্টু পি ডি টু দি পাওয়ার ডি পি এ টু দি পাওয়ার এ ইন্টু পি বি টু দি পাওয়ার বি। ওই বিক্রিয়াত পদার্থ আর বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের অনুপাতই হচ্ছে, খালি যেহেতু গ্যাসীয় বিক্রিয়া গাঢ়ত্বটা এখানে আংশিক চাপ দিয়ে প্রকাশ করছি। যদি আমরা মোল ভগ্নাংশ দিয়ে প্রকাশ করি তাই সেক্ষেত্রে সাম্যধ্রুবকের মান হবে কে এক্স, এক্স মানে মোল ভগ্নাংশ। তো সেক্ষেত্রে ওই দেখ বিক্রিয়াত পদার্থ বাই বিক্রিয়ক পদার্থই রয়েছে, বাট আমরা কি করব, মোল ভগ্নাংশ দিয়ে প্রকাশ করছি। সো এক্স সি টু দি পাওয়ার সি ইন্টু এক্স ডি টু দি পাওয়ার ডি ডিভাইডেড বাই এক্স এ টু দি পাওয়ার এ ইন্টু এক্স বি টু দি পাওয়ার বি। বোঝা গেছে আশা করি। এই হচ্ছে 3 ধরনের সাম্যধ্রুবক। এবার আমাদেরকে 3 ধরনের সাম্যধ্রুবকের মধ্যে রিলেশন বার করতে হবে। পরীক্ষায় আসে, রিলেশন নির্ণয় করতে দেয়, সম্পর্ক নির্ণয় করো, সম্পর্ক প্রতিষ্ঠা করো, ঠিক আছে। তো রিলেশন বিটুইন কে সি অ্যান্ড কে পি অ্যান্ড কে এক্স। এবার 3টে তো রিলেশন একসঙ্গে বার করার আগে আগে দুটো করে বার করি। সাপোজ কে সি অ্যান্ড কে পি, কেসি কেপি রিলেশনে ফার্স্ট অফ অল বিক্রিয়াটা দেখা যাক এ এ প্লাস বিবি থেকে সিসি প্লাস ডিডি। এই বিক্রিয়ার যদি কেসি ভ্যালু বার করতে বলে মানে গাঢ়ত্ব দিয়ে, সাম্যধ্রুবকের মানটা গাঢ়ত্ব দিয়ে কনসেন্ট্রেশন দিয়ে, তাহলে কেসি সমান কী হবে, সি কনসেন্ট্রেশন টু দি পাওয়ার সি ডি কনসেন্ট্রেশন টু দি পাওয়ার ডি ডিভাইডেড বাই এ কনসেন্ট্রেশন টু দি পাওয়ার এ ইন্টু বি কনসেন্ট্রেশন টু দি পাওয়ার বি। আমার কেসি কেপির সম্পর্ক করছি, তাহলে এই বিক্রিয়াকে যদি আমরা কেপি দিয়ে প্রকাশ করি, ধরে নিলাম গ্যাসীয় বিক্রিয়া, সেক্ষেত্রে সাম্যধ্রুবকের মানটা কী হবে, সাম্যধ্রুবকের মান হবে পিসি আংশিক চাপ দিয়ে, তো পিসি টু দি পাওয়ার সি ইন্টু পিটি টু দি পাওয়ার টি বাই পি এ টু দি পাওয়ার এ ইন্টু পিবি টু দি পাওয়ার বি। এবার আমরা জানি আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে পি ইকুয়াল টু এন বাই ভি আর টি। মোল সংখ্যা বাই আয়তন মানে তার গাঢ়ত্ব কনসেন্ট্রেশন, যেটা আমরা এইখানে প্রকাশ করছি, ঠিক আছে। তো পি সমান সিআরটি, তার মানে যে কোনো গ্যাসের আংশিক চাপ সমান ওই গ্যাসটারই গাঢ়ত্ব ইন্টু আরটি। যদি বুঝতে না পারি আমি এখানে একবার লিখি ব্যাপারটা, যে কোনো গ্যাসের আংশিক চাপ সমান ওই গ্যাসটারই গাঢ়ত্ব ইন্টু আরটি, ঠিক আছে। এবার খেয়াল করে দেখা যাক, আমরা কেপি ভ্যালু লিখলাম, কেপি সমান পিসি টু দি পাওয়ার সি ইন্টু পিডি টু দি পাওয়ার ডি বাই পি এ টু দি পাওয়ার এ ইন্টু পিবি টু দি পাওয়ার বি। তো পি মানে কি পড়লাম আমরা, পি মানে পড়লাম সিআরটি। এবারে যে গ্যাসটার গাঢ়ত্ব ধর পি সি, তার মানে সি এর গাঢ়ত্ব আমরা কীভাবে লিখি, কনসেন্ট্রেশন অফ সি ইন্টু আরটি, ওকে। এবার হোল টু দি পাওয়ার সি আছে, তার মানে এটা হোল টু দি পাওয়ার সি হবে, বোঝা যাচ্ছে কথাটা। ওই জন্য দেখা যাচ্ছে পিসি, তাহলে কনসেন্ট্রেশন অফ সি ইন্টু আরটি হোল টু দি পাওয়ার সি ইন্টু পি মানে তো কনসেন্ট্রেশন ইন্টু আরটি, তাহলে এখানে ডি বলেছে তো কনসেন্ট্রেশন অফ ডি ইন্টু আরটি হোল টু দি পাওয়ার ডি। এখানে কি লিখবো, পি এর জায়গায় কনসেন্ট্রেশন অফ এ ইন্টু আরটি হোল টু দি পাওয়ার এ। এখানে কি লিখবো, বি এর পি বি এর জায়গায় কনসেন্ট্রেশন অফ বি ইন্টু আরটি হোল টু দি পাওয়ার বি। তো আলটিমেট দাঁড়াচ্ছে সি কনসেন্ট্রেশন অফ সি টু দি পাওয়ার সি ইন্টু কনসেন্ট্রেশন অফ ডি টু দি পাওয়ার ডি ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার বি ইন্টু আরটিটাকে যদি কমন নিই আমি, তাহলে আরটি টু দি পাওয়ার সি প্লাস ডি, নিচে আছে এ প্লাস বি, আর উপর আর নিচে কি হয়, মানে আমরা যদি ভাগ করি ভাগের সূচকের ভাগফল কি হয়, মাইনাস হয়, মানে সূচকগুলো মাইনাস হয়ে যায় ভাগ করলে, মানে আরটি টু দি পাওয়ার সি প্লাস ডি মাইনাস এম এ প্লাস বি। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, উপরে আরটি টু দি পাওয়ার সি প্লাস ডি কমন যাবে, নিচে আরটি টু দি পাওয়ার এ প্লাস বি কমন যাবে, ঠিক আছে। তো আমরা এখানে কি লিখতে পারি, আরটি টু দি পাওয়ার সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি, এটা লেখা যেতেই পারে, ওটাই লিখেছি এখানে।
RT টু দি পাওয়ার সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি। এবার সি প্লাস ডি এ প্লাস বি এগুলো কি? এগুলো অ্যাকচুয়ালি মোল সংখ্যা। এটা হচ্ছে বিক্রিয়ক পদার্থের মোট মোল সংখ্যা, এটা বিক্রিয়ত পদার্থের মোট মোল সংখ্যা। মোল সংখ্যার ডিফারেন্সকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ডেল্টা এন দিয়ে। তাহলে কি লিখবো? কেসি, এটা তো কেসির সমীকরণ পাচ্ছি কনসেন্ট্রেশন দিয়ে যেটা লেখা আছে। তাহলে কেসি ইন্টু RT টু দি পাওয়ার এন। সো সম্পর্কটা কি দাঁড়ালো? কেপি ইকুয়াল টু কেসি ইন্টু RT টু দি পাওয়ার ডেল্টা এন। কেপি ইকুয়াল টু কেসি ইন্টু RT টু দি পাওয়ার ডেল্টা এন। এবার কেপি কে এক্স এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। কেপি কে এক্স এ প্লাস বিবি থেকে আসছে সিসি প্লাস ডিডি। কেপি তো জানি আমরা পিসি টু দি পাওয়ার সি ইন্টু পিডি টু দি পাওয়ার ডি বাই পিএ টু দি পাওয়ার এ ইন্টু পিবি টু দি পাওয়ার বি। কে এক্স কি লিখবো? মোল ভগ্নাংশ দিয়ে লিখবো, একই জিনিস। এক্স সি টু দি পাওয়ার সি ইন্টু এক্স ডি টু দি পাওয়ার ডি বাই এক্স এ টু দি পাওয়ার এ ইন্টু এক্স বি টু দি পাওয়ার বি। বেশ, এবারে আমরা গ্যাসের ধর্ম, স্টেটস অফ ম্যাটার, সেখানে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা এটা প্রমাণ করেছি যে পি আই ইকুয়াল টু এক্স আই ইন্টু পি, যে কোনো গ্যাসের আংশিক চাপ সমান ওই মিশ্রণের মোট চাপ ইন্টু ওই গ্যাসটার মোল ভগ্নাংশ। কোনো একটা পার্টিকুলার মানে বদ্ধ পাত্রে যদি 3-4টে গ্যাস থাকে, তাহলে কোনো একটা গ্যাসের আংশিক চাপের মান হবে ওই মিশ্রণে উপস্থিত গ্যাসটির আংশিক মোল ভগ্নাংশ ইন্টু গ্যাসটার মিশ্রণটার মোট চাপ। হয়েছে? তাহলে এবার আমরা করি কেপি সমান পিসি টু দি পাওয়ার সি ইন্টু পিডি টু দি পাওয়ার ডি বাই পিএ টু দি পাওয়ার এ ইন্টু পিবি টু দি পাওয়ার বি। তাহলে এখানে আমরা পিসি এর জায়গায় কি লিখবো? এক্স অফ সি ইন্টু পি হোল টু দি পাওয়ার সি। পিডি এর জায়গায় কি লিখবো? আই মানে যে কোনো গ্যাস, তো এক্স ডি ইন্টু পি হোল টু দি পাওয়ার ডি। পি এর জায়গায় এক্স এ পি হোল টু দি পাওয়ার এ, পিবির জায়গায় এক্স বি ইন্টু পি হোল টু দি পাওয়ার বি। তাহলে কি দাঁড়াচ্ছে? এক্স সি টু দি পাওয়ার সি ইন্টু এক্স ডি টু দি পাওয়ার ডি বা এক্স এ টু দি পাওয়ার এ ইন্টু এক্স বি টু দি পাওয়ার বি ইন্টু পিটা কমন যাবে ওপরে, পি টু দি পাওয়ার সি প্লাস ডিবি, নিচে পি টু দি পাওয়ার এ প্লাস বি। তাহলে সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি হবে আটটিটার মতনই, একই কেস হবে পিটা কমন নিয়ে এই সমীকরণটা। অর্থাৎ এটা আমরা কি জানি? এটা তো মূল সংখ্যার পার্থক্য, তার মানে কে এক্স ইকুয়াল টু পি টু দি পাওয়ার ডেল্টা এন। সো কেপি কে এক্স এর সম্পর্ক কি হলো? তো কেপি কে এক্স এর সম্পর্ক কি হলো? কেপি ইকুয়াল টু কে এক্স ইন্টু পি টু দি পাওয়ার ডেল্টা এন। কেপি কে এক্স এর সম্পর্ক এটাই দাঁড়ালো, কেপি ইকুয়াল টু কে এক্স ইন্টু পি টু দি পাওয়ার ডেল্টা এন। এবারে আসি কেসি কে এক্স এর মধ্যে সম্পর্ক। এই একই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি জানি? কেপি সমান কেসি ইন্টু RT টু দি পাওয়ার ডেল্টা এন, আবার কেপি সমান কে এক্স ইন্টু পি টু দি পাওয়ার ডেল্টা এন। তাহলে এই দুটো সমান করে দাও, কেসি into RT to the power delta n equal to Kp into P to the Kx into P to the power delta n. So Kc will be equal to Kx into RT to the power P by RT whole to the power delta n. So Kc Kx এর মধ্যে সম্পর্ক কি দাঁড়ালো? Kc সমান Kx into P by RT whole to the Kc সমান Kx into P by RT whole to the power delta n. বোঝা গেছে? তাহলে এইগুলো তিনটে সম্পর্ক, এদের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট সম্পর্ক যেটা সেটা হচ্ছে কেসি কেপির সম্পর্ক। কেসি কেপির সম্পর্কটা কি? কেপি সমান কেসি ইন্টু RT টু দি পাওয়ার ডেল্টা এন। এবার এই সম্পর্ক নিয়ে একটা অঙ্ক আছে, কে বড় কে ছোট। কেপি বড়, কোনো একটা বিক্রিয়া দেওয়া গেল, দেখা গেল সেখানে বলতে হবে বলো তো দেখি কেপি বড় না কেসি বড়, কেপি ছোট না কেসি ছোট, এরকম কোয়েশ্চেন আনসার করতে হবে। তো এই বিক্রিয়াটা দেখি N2 + 3H2 থেকে 2NH3। আমরা জানি কেপি সমান কেসি ইন্টু RT টু দি পাওয়ার ডেল্টা এন। ডেল্টা এন এর ভ্যালু এখানে কি হবে? ডেল্টা এন এখানে নেগেটিভ হবে, বিকজ এদিকে 2 মোল আছে, এদিকে 3 + 1 মোল সংখ্যার পার্থক্য ডেল্টা এন 2, এদিকে 3 + 1 4, 2 - 4 নেগেটিভ। তো ডেল্টা এন যদি নেগেটিভ হয় তার মানে কেপি কেসির থেকে ছোট আসছে। এটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কেপি কেসির থেকে ছোট আসছে, মানে RT টু দি পাওয়ার মাইনাস, মানে RTটা নিচে চলে আসবে তাহলে। আচ্ছা, H2O লিকুইড টু H2O গ্যাস, ওকে। আচ্ছা, এখানে ডেল্টা এন এর ভ্যালুটা পজিটিভ আসবে। জিজ্ঞেস করা যাবে এখানে কেন ব্যাপারটা, তা নয়। আমরা কি জানি? শুধু গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে আমরা মোল সংখ্যা কাউন্ট করি। তাহলে এখানে 1 - 0, লিকুইড সলিডের 0 হবে মোল সংখ্যাটা। তাহলে 1 - 0 হলে পজিটিভ আসছে। পজিটিভ মানে কেসিটা বড়, কেপিটা বড়, কেসিটা ছোট, ওকে। এখানে ডেল্টা এন নেগেটিভ। ডেল্টা এন নেগেটিভ মানে কি? আমার যদি এই সমীকরণটা হয় কেপি ইকুয়াল টু কেসি ইন্টু RT টু দি পাওয়ার ডেল্টা এন, ডেল্টা এনটা যদি নেগেটিভ হয়, ডেল্টা এনটা যদি আমার নেগেটিভ হয়, তো
এটা নেগেটিভ, তো তার মানে এটা কেসি আরটি টু দি পাওয়ার নেগেটিভ, সামথিং পাওয়ার নেগেটিভ আছে, তার মানে কেসি বাই আরটি হলো। তো তার মানে অ্যাকচুয়াল কেপি, কেসির সঙ্গে কিছু ভাগ করলে আমি কেপিকে পাবো, তার মানে কেসিটা বড়, তাকে ভাগ করলে তবে কেপি পাচ্ছি, তাহলে এখানে কেপিটা ছোট, কেসিটা বড়। আর যদি ডেল্টা পজিটিভ হয় তাহলে কেসির সঙ্গে কিছু গুণ করলে আমি কেপি পাবো, তাহলে কেসি সেখানে ছোট, কেপিটা সেখানে বড়। আশা করি বোঝা গেছে। আর যদি এক্ষেত্রে কেপি কেসি রিলেশন, এক্ষেত্রে কেপি কেসি রিলেশনটা কী হবে, এখানে 1 + 0 - 0, তো ডেল্টা এন পজিটিভ, এখানে কেপি গ্রেটার দেন কেসি হবে। আর আমি যদি এখানে কেপি কেসি ইকুয়েশন লিখতে চাই, এটা আলাদা, কিন্তু আমি যদি এখানে কেপি আর কেসিকে কীভাবে এক্সপ্রেস করবো এই ইকুয়েশনটা, এরকম কোয়েশ্চেন আসতে পারে যে বলতো এই ইকুয়েশনে কেপি কেসির এক্সপ্রেশন কী হবে। তো এখানে কেসি ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ CO2 ইন্টু কনসেন্ট্রেশন অফ CaO ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ CaCO3। সলিড বা লিকুইডের ক্ষেত্রে কনসেন্ট্রেশনটা আমরা ধরবো না, তো সলিডের ক্ষেত্রে কনসেন্ট্রেশন কী হয়, ইউনিট হয়। অর্থাৎ বিশুদ্ধ তরল ও বিশুদ্ধ গ্যাসীয়, বিশুদ্ধ তরল ও বিশুদ্ধ কঠিন পদার্থের ক্ষেত্রে মোলার গাঢ়ত্ব সবসময় 1 ধরা হয়। তাহলে আমি যদি এই বিক্রিয়াটাকে লিখি এইভাবে, এই যে কনসেন্ট্রেশন অফ CO2 ইন্টু কনসেন্ট্রেশন অফ CaO ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ CaCO3, ওকে, এগুলো যেহেতু সলিড স্টেটে আছে তাহলে এগুলোকে 1 ধরা হয়। তাহলে আলটিমেট কেসি সমান কী পাচ্ছি, কনসেন্ট্রেশন অফ CO2। আর এটার ক্ষেত্রে কেপি সমান কী হবে, কেপি সমান P অফ CO2 ইন্টু P অফ CaO বাই P অফ CaCO3। এবার কঠিন পদার্থের তো আংশিক চাপ হয় না, তাহলে বাদ চলে যাবে, তাহলে আলটিমেট কেপিটা সমান কী পেলাম, শুধু P অফ CA2। মানে কঠিন পদার্থের ক্ষেত্রে আংশিক চাপ হয় না, এটা বাদ চলে যাবে, তাহলে আলটিমেট কেপি সমান P অফ CO2। আমাদেরকে এরকম কোনো বিক্রিয়া কেসি কেপি ভ্যালু দিতে পারে, সেখানে আমরা মনে রাখবো বিশুদ্ধ কঠিন বা বিশুদ্ধ তরল পদার্থ থাকলে তাদের গাঢ়ত্বই হোক বা আংশিক চাপ হোক ধরবো না, 1 ধরে বার করে দেব, ঠিক আছে। বাকি রিলেশন এইভাবে তৈরি হচ্ছে, ক্লিয়ার আশা করি। আচ্ছা, আমরা যে এই যে একটা ইকুয়েশন পেলাম, এই যে কে সমান বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব বাই বিক্রিয়ারত পদার্থের গাঢ়ত্ব, এটা তো সাম্যাবস্থায়। তো বিক্রিয়ার অন্য যে কোনো মুহূর্তে তো আমি বিক্রিয়াত পদার্থের গাঢ়ত্ব বা বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব এই অনুপাতটা বার করতেই পারি, যেখানে দুটো বিক্রিয়ক পদার্থের বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব সমান সমান হয়নি, তখনও হয়নি সমান। তো সাম্যাবস্থায় পৌঁছানোর আগে আমি যে কোনো মুহূর্তে তো বিক্রিয়াত পদার্থ বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের অনুপাত বার করতে পারি, সেটাকে বলবো আমরা বিক্রিয়া কোশেন্ট বা কিউ। ওকে, যেমন এখানে এ প্লাস এই বিক্রিয়াটার ক্ষেত্রে কিউসি কত হবে, যে কোনো মুহূর্তে বিক্রিয়া কোশেন্টের ভ্যালু হবে কনসেন্ট্রেশন অফ C টু দি পাওয়ার C ইন্টু কনসেন্ট্রেশন অফ D টু দি পাওয়ার D বাই কনসেন্ট্রেশন A টু দি পাওয়ার A ইন্টু কনসেন্ট্রেশন অফ B টু দি পাওয়ার B। যদি দেখা যায় আমার যে কিউসির ভ্যালুটা পাচ্ছে, এই অনুপাতটা বার করে ভ্যালুগুলো বসালাম, এই অবস্থায় এর কত মোলার গাঢ়ত্ব আছে, মোলার গাঢ়ত্ব ভ্যালুগুলো বসালাম, 2 3 4 5 যা আছে মোলার গাঢ়ত্বগুলো বসালাম, নিয়ে আমাদের এই একই বিক্রিয়ার কেসির ভ্যালুটা চার্ট থেকে বা কোয়েশ্চেন পেপারে দিয়ে দিল। তো আমাদেরকে জিজ্ঞাসা করা হলো যে বলো তো দেখি এই বিক্রিয়াটা এখন যে অবস্থায় আছে তাতে বিক্রিয়াটা সম্মুখ দিকে আরও ঘটবে না থেমে যাবে না আবার বিপরীত দিকে ঘটবে। তো আমরা কিউসি ওই মুহূর্তে যত মোলার গাঢ়ত্ব আছে সেইগুলোর অনুপাত বার করে কিউসিটা বার করলাম, কেসির ভ্যালুটা আমরা চার্ট থেকে দেখলাম। যদি দেখি কিউসি লেস দ্যান কেসি, তার মানে কিউসি কেসির থেকে ছোটো, অর্থাৎ কিউসিকে আরও কেসির কাছে পৌঁছতে হবে, তার মানে সম্মুখ বিক্রিয়া ঘটবে। যদি দেখি কিউসি ভ্যালুটা কেসির থেকে বড় হয়ে গেছে, তার মানে কিউসি কেসিকে অতিক্রম করে চলে গেছে, অর্থাৎ তখন আবার সাম্যাবস্থায় পৌঁছতে গেলে বিপরীত বিক্রিয়াটা ঘটবে, ঠিক আছে, বিপরীত দিকে বিক্রিয়া বেশি বেশি ঘটবে। আর যদি দেখি যে কিউসি যে ভ্যালুটা বার করছে সেটা কেসির সঙ্গে সমান হয়ে গেছে, তাহলে বিক্রিয়াটা সাম্যাবস্থা দিয়ে আছে। আচ্ছা দেখো, আমরা মুক্ত শক্তি রিলেশন বিটুইন ফ্রি এনার্জি অ্যান্ড ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, আমরা তো সাম্যধ্রুবক পড়লাম। সাম্যধ্রুবকের সঙ্গে এবার আমরা কোনো একটা বিক্রিয়ার মুক্ত শক্তির কীরকম পরিবর্তন হয় বা মুক্ত শক্তির কী সম্পর্ক হয় সেটা একটু দেখবো। তো একটু যদি বিক্রিয়া হয় এ প্লাস বিবি থেকে রিভার্সেবল অ্যারো দিয়ে সিসি প্লাস ডিডি, মানে একটা উভমুখী বিক্রিয়া। তো এর সঙ্গে এর রিয়াকশন কোশেন্ট বা বিক্রিয়া কোশেন্ট কী হবে, কিউ সি দিয়ে প্রকাশ করছে এখানে পুরোটাই, সি কনসেন্ট্রেশন টু দি পাওয়ার সি ডি কনসেন্ট্রেশন টু দি পাওয়ার ডি ডিভাইডেড বাই এ কনসেন্ট্রেশন টু দি পাওয়ার এ ইন্টু বি কনসেন্ট্রেশন টু দি পাওয়ার বি। ওকে,
তো যে কোনো উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে মুক্ত শক্তির একটা সমীকরণ আছে। মুক্ত শক্তির সমীকরণটা হচ্ছে ডেল জি সমান ডেল জি নট প্লাস আর টি এল এন কিউ। এটা আমরা থার্মোডাইনামিক্সেও পড়েছি, আবার এখানেও পড়ছি যে ডেল জি সমান ডেল জি নট প্লাস আর টি এল এন কিউ। ডেল জিটা কি? এই যে বিক্রিয়াটা, এটা যে কোনো একটা বিক্রিয়া। তো এই বিক্রিয়াটা আমরা যে কোনো অবস্থায় অর্থাৎ যে কোনো উষ্ণতায় যে কোনো চাপে যদি করি, তাহলে যে মুক্ত শক্তি আমি বিক্রিয়া থেকে পাবো সেই মুক্ত শক্তি হলো ডেল্টা জি। আর ডেল্টা জি নটটা হচ্ছে এই একই বিক্রিয়া যদি আমি প্রমাণ অবস্থায় করি, অর্থাৎ বিশুদ্ধ বিক্রিয়ক নিয়ে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 অ্যাটমসফিয়ার চাপে রেখে প্রমাণ অবস্থায় যদি বিক্রিয়াটা করা হয়, তাহলে যে মুক্ত শক্তির পরিবর্তনটা এই বিক্রিয়া থেকে পাবো সেটা হলো ডেল্টা জি নট। ওকে, কিউটা তো জানি আমরা, এই উভমুখী বিক্রিয়ার যে কোনো মুহূর্তের বিক্রিয়া কোশেন্ট। তো এবারে ডেল জি সমান ডেল জি নট প্লাস আর টি এল এন কিউ এর ভ্যালুটা বসাও। সি কনসেন্ট্রেশন টু দি পাওয়ার সি ইন্টু ডি কনসেন্ট্রেশন টু দি পাওয়ার ডি বাই এ কনসেন্ট্রেশন টু দি পাওয়ার এ ইন্টু বি কনসেন্ট্রেশন টু দি পাওয়ার বি। সাম্যাবস্থায় এটা তো কে হয়ে গেল, কারণ সাম্যাবস্থায় তো কিউ থাকে না। সাম্যাবস্থায় কিউ ইকুয়াল টু কে, অ্যান্ড দ্যাটস ওয়াই বিক্রিয়াত পদার্থের গাঢ়ত্ব বাই বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের যে অনুপাত সেটা হয়ে যাচ্ছে কে। এবং সাম্যাবস্থায় ডেল্টা জি জিরো হয়, কারণ সাম্যাবস্থায় আমরা কি দেখেছি, বিক্রিয়াটা আমাদের বাইরের থেকে দেখে কি মনে হয় বন্ধ হয়ে গেছে। সাম্যাবস্থায় যে হারে সম্মুখ বিক্রিয়া ঘটে সেই হারেই বিপরীত বিক্রিয়া ঘটে, ফলে বাইরে থেকে দেখে মনে হয় যে বিক্রিয়াটা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, এবং যার জন্য বাইরে থেকে কোনো রকম মুক্ত শক্তি আমরা পাই না, অ্যান্ড দ্যাটস ওয়াই সাম্যাবস্থায় ডেল্টা জি সবসময় জিরো হয়। কিন্তু ডেল্টা জি নট জিরো নয়, কারণ ওটা তো প্রমাণ অবস্থায়, প্রমাণ অবস্থায় তো কখনো জিরো শূন্য হয় না। তো সেই হিসাবে ডেল জি সমান ডেল জি নট প্লাস আর টি এল এন কিউ ছিল, সেটা হয়ে যাবে জিরো। সাম্যাবস্থায় যেহেতু সাম্যাবস্থাটা জিরো সমান ডেল জি নট প্লাস আর টি এল এন কে হয়ে যাবে। ডেল জি নট সমান মাইনাস আর টি এল এন কে অর দিয়ে, আর ডেল জি নট ইকুয়াল টু মাইনাস আর টি এল এন কে, এটা একটা ইকুয়েশন। অঙ্ক তো আর এল এন দিয়ে ভালোভাবে হবে না, এল এন মানে লগ বেস ই। আমাদের অঙ্ক যদি বেটারভাবে করতে হয় তাহলে লগ বেস 10 করতে হয়। ওই জন্য সমীকরণটা হয়ে গেল ডেল জি নট সমান মাইনাস 2.303 আর টি লগ কে। তাহলে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া, কোনো উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে মুক্ত শক্তির পরিবর্তন ডেল্টা জি নট উইল বি ইকুয়াল টু মাইনাস 2.303 আর টি লগ কে। যদি বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হতে চায়, ওকে, যদি স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হতে চায় স্পন্টেনিয়াস, সেক্ষেত্রে ডেল্টা জি নট অবশ্যই নেগেটিভ হবে। তাহলে এটাকে নেগেটিভ হতে হলে এখানে এই লগ কেটাকে পজিটিভ হতে হবে, কারণ আর এর ভ্যালু পজিটিভ, টি এর ভ্যালুও পজিটিভ। উষ্ণতা কখনো পরম উষ্ণতা তো 0 কেলভিনের নিচে হয় না, আর এটা তো পজিটিভ ভ্যালু বটেই। লগ কে পজিটিভ তখনই হবে যখন কে গ্রেটার দেন 1। বেশ, ডেল্টা জি গ্রেটার দেন 0 হওয়া তার মানে হচ্ছে বিক্রিয়াটা নন স্পন্টেনিয়াস। মানে অস্বতঃস্ফূর্ত। ঠিক আছে, অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া কখন হবে, যখন ডেল্টা জি পজিটিভ হয়ে যাবে। পজিটিভ হতে গেলে লগ কেটাকে নেগেটিভ হতে হবে। লগের ভ্যালু নেগেটিভ তখন হবে যখন এই কেটা লেস দেন 1 হবে। একের থেকে কমের যদি লগ নিই তার নেগেটিভ ভ্যালু, তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে গেল। আর ডেল্টা জি নট 0 কখন হবে, যদি কে ইকুয়াল টু 1 হয়। এটাই হলো ইকুইলিব্রিয়াম স্টেট। বোঝা গেছে আশা করি। এবার এটার থেকে একটা অন্য সমীকরণ ডিরাইভ করা হলো অঙ্কের জন্য। ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস আর টি এল এন কে, আর এল এন কে ইকুয়াল টু মাইনাস ডেল জি নট বাই আর টি। তো কে উইল বি ইকুয়াল টু এল এন তো লগ বেস ই, তাহলে কে কি হবে, ইটা এদিকে চলে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি নট বাই আর টি। সো কে ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ডেল জি নট বাই আর টি। এবার আমরা কিছু বিক্রিয়ার সম্পর্কে জানি, যে বিক্রিয়াগুলোর আমাদের হয়তো প্রারম্ভিক গাঢ়ত্ব বলে দিল, সাম্যাবস্থায় গাঢ়ত্ব বলে দিল, এবং আমাদের বললো যে সাম্য ধ্রুবকের মান বার করো ওই গাঢ়ত্ব থেকে। যেমন এই বিক্রিয়াটা CH2COOH লিকুইড স্টেটে আছে, প্লাস C2H5OH লিকুইড স্টেটে আছে, সেখান থেকে CH2COOC2H5 প্লাস H2O। তো প্রারম্ভিক অবস্থায় এটা এমোল নিয়েছি, এটাও এমোল নিয়েছি, তখন এগুলো 0 0। সাম্যাবস্থায় যখন বিক্রিয়াটা সাম্যাবস্থায় যাচ্ছে তখন দেখা যাচ্ছে এখান থেকে এক্স মোল কমেছে, এখান থেকেও এক্স মোল কমেছে। তাহলে এক্স মোলগুলো গেল কোথায়, এদিকে এক্স এক্স। বেশ, তাহলে সাম্যাবস্থার গাঢ়ত্ব হলো এ মাইনাস এক্স, এটা এ মাইনাস এক্স, এগুলো এক্স এক্স। তাহলে সাম্যাবস্থার সাম্য ধ্রুবকের মান কত হবে, কেসি ইকুয়াল টু
এটার গাঢ়ত্ব ইন্টু H2 এর গাঢ়ত্ব ডিভাইডেড, মানে CH3CO C2H5 তার কনসেন্ট্রেশন ইন্টু H2O কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই CH3COOH কনসেন্ট্রেশন ইন্টু C2H5OH কনসেন্ট্রেশন। এবার ভ্যালুগুলো বসিয়ে দাও। গাঢ়ত্ব মানে কি? গাঢ়ত্ব মানে হচ্ছে মোল সংখ্যা বাই আয়তন। তো আমার তো এখানে এ মোল এগুলো তো মোল, তাহলে গাঢ়ত্ব কি হবে? A মাইনাস এক্স, সাম্যাবস্থার গাঢ়ত্ব কত? A মাইনাস এক্স বাই ভি আয়তনটা। তাহলে এগুলো কত? সাম্যাবস্থায় এর গাঢ়ত্ব কত? এক্স বাই ভি, এটার ক্ষেত্রে হবে এক্স বাই ভি, এগুলো তো মোল সংখ্যা, তাহলে গাঢ়ত্ব হবে এক্স বাই ভি, মোল সংখ্যা বাই আয়তন, এটারও এক্স বাই ভি, এর ক্ষেত্রে A মাইনাস এক্স বাই ভি, A মাইনাস এক্স বাই ভি, ভ্যালুগুলো বসালাম, আলটিমেট আসছে এক্স স্কোয়ার বাই A মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এই ভ্যালু যদি আমরা জানি তাহলে আমরা আরামসে সাম্যধ্রুবকের মানটা এখানে বার করতে পারবো। দ্বিতীয়ত এই বিক্রিয়াটার ক্ষেত্রে বলে দিয়েছে PCl5 থেকে PCl3 প্লাস Cl2 হচ্ছে, যেখানে আমরা 1 মোল PCl5 নিয়ে বিক্রিয়া স্টার্ট করেছিলাম, তাহলে এগুলো 0 0। সাম্যাবস্থায় x মোল যদি বিক্রিয়া হয় তাহলে 1 মাইনাস এক্স, এদিকে x আর x। কেসি ভ্যালু কত হবে? PCl3 কনসেন্ট্রেশন ইন্টু Cl2 কনসেন্ট্রেশন বাই PCl5 কনসেন্ট্রেশন, এটা কত হবে? x বাই ভি, এটাও x বাই ভি, এটা 1 মাইনাস এক্স বাই ভি, আলটিমেট আসছে দেখ এক্স স্কোয়ার বাই ভি ইন্টু 1 মাইনাস এক্স। কেন? কারণ এখানে দেখ নিচে দুটো ভি আসবে, ওপরে একটা ভি যাবে, একটা ভি কেটে গেল, একটা ভি তো থেকে গেল, তাহলে এক্স স্কোয়ার বাই ভি ইন্টু 1 মাইনাস এক্স। আচ্ছা, এবার বললো এই বিক্রিয়াটা তো গ্যাসীয়, তাহলে কেপি ভ্যালুও বার করো। তাহলে আমরা কি করবো? এক্ষেত্রে মোট মোল সংখ্যা কত? 1 মাইনাস এক্স প্লাস এক্স প্লাস এক্স। সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা কত হচ্ছে? 1 মাইনাস এক্স প্লাস এক্স প্লাস এক্স। মোট মোল সংখ্যা কত আসছে? 1 প্লাস এক্স হয়েছে। তো মোল ভগ্নাংশ মানে কি? সাম্যাবস্থায় মোল সংখ্যা বাই মোট মোল, N2 বাই N বা N1 বাই N1 প্লাস N2, N2 বাই N1 প্লাস N2, এগুলো তো শিখেছি, মানে কোনো একটা বস্তুর মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা। তাহলে এখানে কেপি সমান পি অফ PCl3 ইন্টু পি অফ PCl2 প্লাস ইন্টু পি অফ PCl5, এটা তো আসছে, মানে পি অফ PCl3 ইন্টু পি অফ Cl2 ডিভাইডেড বাই পি অফ PCl5, আংশিক চাপের বিক্রিয়ত পদার্থ বাই বিক্রিয়ক। এর ক্ষেত্রে কত? এক্স অফ PCl3, এক্স অফ PCl3, অর্থাৎ PCl3 এর মোল ভগ্নাংশ কত হবে? এর মোল সংখ্যা ছিল এক্স সাম্যাবস্থায়, এর মোল সংখ্যা ছিল এক্স, মোট মোল সংখ্যা এখানে কত পেয়েছি? 1 প্লাস এক্স, তাহলে এক্স বাই 1 প্লাস এক্স ইন্টু মোট চাপ পি। এর ক্ষেত্রেও এক্স বাই 1 প্লাস এক্স ইন্টু মোট চাপ পি, এর ক্ষেত্রে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ইন্টু মোট চাপ পি। আলটিমেট আসছে এক্স স্কোয়ার বাই একটা 1 প্লাস এক্স কাটবে, তাহলে একটা 1 প্লাস এক্স থাকবে, 1 প্লাস এক্স মাইনাস 1 মাইনাস এক্স ইন্টু পি হলো, ইকুয়াল টু হবে এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র ধরে ইন্টু পি হয়েছে। তাহলে এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু পি, এটা হচ্ছে কেপি ভ্যালু। তাহলে আমরা ইকুয়েশন আশা করি বুঝতে পারলাম যে একটা ইকুয়েশন থেকে যদি আমরা মোল নাম্বারগুলো জানতে পারি, মোট চাপ জানতে পারি বা মোট আয়তন জানতে পারি, তাহলে কেপি ভ্যালু আমরা নির্ণয় করতে পারবো। এবার আসি আমরা লা শাতেলিয়ারস প্রিন্সিপাল, লা শাতেলিয়ারের নীতি। লা শাতেলিয়ার তিনি বলেছিলেন যদি কোনো উভমুখী বিক্রিয়া যে সমস্ত শর্ত দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, সেই সমস্ত শর্তের যদি কোনো একটার পরিবর্তন করি তাহলে বিক্রিয়াটা নিজেকে পুনর্বিন্যস্ত করবে। মানে ধরা গেল আমি এই একটা বিক্রিয়া নিলাম, এ প্লাস বি থেকে সি প্লাস ডি হচ্ছে, এটা উভমুখী বিক্রিয়া এবং এর সাম্যাবস্থায় সাম্যধ্রুবকের মান কত? কনসেন্ট্রেশন অফ সি ইন্টু কনসেন্ট্রেশন অফ ডি ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি। সাম্যাবস্থায় কে সাধারণত 1 হয়। এবারে এই বিক্রিয়াটার এই সাম্যধ্রুবকের মানটা কার কার উপর নির্ভর করে? বিক্রিয়ক বা বিক্রিয়ত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তনের উপর নির্ভর করে, চাপের উপর নির্ভর করে, উষ্ণতার উপর নির্ভর করে। আচ্ছা, তো দেখা যাক কোনো একটা বিক্রিয়ায় আমি যদি বিক্রিয়ক বা বিক্রিয়ত পদার্থের গাঢ়ত্বটা পরিবর্তন করি, হেরাফেরি করি, তাহলে সেই বিক্রিয়াটার কি চেঞ্জ হতে পারে? যদি বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব হ্রাস করি, বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব হ্রাস করি, তাহলে কে এর মানটা 1 এর চেয়ে বড় হয়ে যাবে, এটা কমে যাবে, এটা বেড়ে যাবে, তাহলে কে উইল বি গ্রেটার দেন 1। কে এর মান 1 এর থেকে বড় হয়ে যাওয়া মানে কে যদি 1 এর থেকে বেড়ে যায়, 1 হচ্ছে আমার সাম্যাবস্থা, সাম্য অবস্থায় আছে, যদি 1 এর থেকে বেড়ে যায় তাহলে আবার সাম্যাবস্থায় আসতে কি হবে? পুনঃপ্রতিষ্ঠিত করতে বিপরীত বিক্রিয়া সংঘটিত হয় এবং এটা নিজে নিজেই হয়। যদি কোনো কারণে বিক্রিয়ক বা বিক্রিয়ত পদার্থের আমরা পরিবর্তন করে থাকি, আবার ঠিক বিক্রিয়াটা নিজে নিজেই কিন্তু মেনটেন করে সাম্যাবস্থায় চলে আসবে। এটাই লা শাতেলিয়ারের নীতি। অর্থাৎ বিক্রিয়াকে আমাদেরকে নিজেদেরকে করতে হবে না, বিক্রিয়া নিজেই নিজেকে পুনঃপ্রতিষ্ঠিত করে সাম্যাবস্থায় ফিরে আসবে।
আমি যদি বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব বাড়িয়ে দিই, এর গাঢ়ত্ব যদি বাড়িয়ে দিই, তাহলে এর হরের মানটা কী হবে? কমে যাবে, বেড়ে যাবে। এখানে হরের মান বেড়ে যাবে, লবের মান কমে যাবে, মানে কে লেস দেন 1 হয়ে যাবে। যদি 1 থেকে কমে যায় তখন কি করবে? সাম্যাবস্থা পুনঃপ্রতিষ্ঠিত করতে আবার সম্মুখ দিকে বিক্রিয়া হবে, সম্মুখ দিকে বিক্রিয়া হবে, যাতে আবার সাম্যাবস্থায় ফিরে আসি। আমি এবার বিক্রিয়ায়ত পদার্থের গাঢ়ত্ব কমিয়ে ফেললাম। যত কমাবো হর কমে যাচ্ছে, লব বেড়ে যাচ্ছে, কে এর মান 1 থেকে কম, তার মানে 1 হতে গেলে কী করবে? আবার তাকে সম্মুখ বিক্রিয়া হবে। অর্থাৎ এক্ষেত্রে বিক্রিয়া পুনঃপ্রতিষ্ঠিত হতে সম্মুখ বিক্রিয়া হবে। আর যদি বিক্রিয়াত পদার্থের গাঢ়ত্ব আমি বাড়িয়ে দিই, হুড়ুর করে বিক্রিয়াত পদার্থ যোগ করি, তাহলে হরটা বেড়ে যাবে, লবটা ছোট হয়ে যাবে, সেক্ষেত্রে কে গ্রেটার দেন 1 হবে, তার মানে বিপরীত বিক্রিয়া সংঘটিত হবে সাম্যাবস্থায় ফিরে আসার জন্য। ঠিক আছে? অর্থাৎ কোনো একটা বিক্রিয়ার যে কোনো শর্ত যদি আমি পরিবর্তন করি, তাহলে বিক্রিয়া নিজেই নিজেকে এমনভাবে পুনর্বিন্যস্ত করবে যাতে আবার সে পুনরায় সাম্যাবস্থায় ফিরে আসে। তো লাসেথেলের নীতি, বিক্রিয়ক বা বিক্রিয়ত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তনের প্রভাব কী হয় সেটা বুঝলাম এখানে। নেক্সট দেখি চাপের পরিবর্তন বা আয়তনের পরিবর্তনের ক্ষেত্রে চাপের প্রভাবটা দেখো। আমরা জানি চাপ ও আয়তন পরস্পরের ব্যস্তানুপাত, এটা জানি আমরা বল সূত্র অনুযায়ী। সুতরাং উষ্ণতা স্থির রেখে বিক্রিয়ার সাম্যাবস্থায় যদি আমি চাপ বাড়াই, ধর এই একটা বিক্রিয়া, আমি বিক্রিয়াটার সাম্যাবস্থায় আছে, এই অবস্থায় বিক্রিয়াটার আমি চাপটা বাড়ালে কি হবে? বিক্রিয়াটা তখন সেই দিকে বেশি মাত্রায় সংঘটিত হবে যেদিকে আয়তনটা কমে যাবে, কারণ চাপটা বাড়িয়েছে, তাহলে আয়তনটা কমবে যেদিকে, সেদিকে বিক্রিয়াটা হতে চাইবে। এবং উষ্ণতা স্থির রেখে যদি বিক্রিয়ার সাম্যাবস্থায় আমি চাপটা কমিয়ে দিই, তাহলে বিক্রিয়াটা তখন সেই দিকে হতে চাইবে যেদিকে আয়তনটা বাড়ছে। যেমন এই যে বিক্রিয়াটা N2 + 3H2 থেকে 2NH3, এখানে মোল সংখ্যা এদিকে বেশি, 3 1 4, এদিকে মোল সংখ্যা কম। মোল সংখ্যা বেশি মানে এদিকে আয়তন বেশি, এদিকে আয়তন কম। আমি যদি সাম্যাবস্থায় এই বিক্রিয়ার উপরে চাপ বাড়াই, তাহলে বিক্রিয়াটা সম্মুখ দিকে হবে, আয়তন কমছে এদিকে। এবং চাপ যদি কমাই তখন বিক্রিয়াটা বিপরীত দিকে হবে, এদিকে আয়তন বাড়ছে। এই বিক্রিয়ার ক্ষেত্রে এইদিকে আয়তন বেশি, মোল সংখ্যা বেশি, এদিকে আয়তন কম। এই বিক্রিয়া যদি আমি চাপ বাড়াই তখন বিক্রিয়াটা বিপরীত দিকে ঘটবে, সাম্যাবস্থা যদি চাপ বাড়ায়। সাম্যাবস্থা যদি চাপ কমায় তখন বিক্রিয়াটা সম্মুখ দিকে ঘটবে। ঠিক আছে? নেক্সট উষ্ণতার প্রভাব। যদি তাপদায়ী বিক্রিয়া হয় তাহলে উষ্ণতা বাড়ালে বিক্রিয়া বিপরীত দিকে ঘটবে। তাপদায়ী বিক্রিয়া এমনি তাপ উৎপন্ন করছে, তো সেখানে যদি আমি উষ্ণতা আরও বাড়াই তাহলে বিক্রিয়াটা হতে চাইবে না, বিষক্ষয়ের মতো, তাপে তাপক্ষয় আর কি, ব্যাপারটা তা নয়। মানে এমনি সে তাপ উৎপন্ন করছে, আমি আরও তাপ দিচ্ছি বাইরে থেকে, ফলে বিক্রিয়া হতে চাইবে না, বিপরীত বিক্রিয়া ঘটবে। আর উষ্ণতা যদি কমায় তখন বিক্রিয়াটা সম্মুখ দিকেই হবে, কারণ ও তো চাইবে তাপ আমি উৎপন্ন করি, যত পরিবেশ ঠান্ডা থাকবে তত সে তাপ উৎপন্ন করবে, তার মানে আরও বিক্রিয়াটা হবে, সম্মুখ বিক্রিয়াটা। তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে এমনি পরিবেশের উষ্ণতা ঠান্ডা হয়ে যাচ্ছে। তাপগ্রাহী বিক্রিয়া মানে সিস্টেমটা কি পরিবেশ থেকে উষ্ণতাটা নিয়ে নিচ্ছে, তাপটা নিয়ে নিচ্ছে, ফলে পরিবেশ ঠান্ডা হয়ে যাচ্ছে। এই অবস্থায় পরিবেশকে যত আমি গরম করব তত সিস্টেম আরও বেশি তাপ নিতে সমর্থ হবে, তাপগ্রাহী বিক্রিয়াটা আরও ভালোভাবে ঘটবে। তার মানে যত তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে উষ্ণতা বাড়াবো সম্মুখ বিক্রিয়া ঘটবে, আর উষ্ণতা কমিয়ে ফেললে বিপরীত বিক্রিয়া ঘটবে। বোঝা গেছে? এই হলো লাসাতিলিয়ার প্রিন্সিপাল। তো এটাই ছিল আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার। ভালো করে পড়বে। কোথাও যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি আনসার দেবার যথেষ্ট চেষ্টা করব। ভিডিওটা পুরোপুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কোথাও ডাউট থাকে, যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি চেষ্টা করব যতটা সম্ভব রিপ্লাই দেওয়ার। ওকে, তাহলে এইটুকুই, টাটা।